আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট পেশ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি। দাম কমবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের। মূল্য কমছে শিশু খাদ্য, সার, পোল্ট্রি, ওষুধ ও কম্পিউটারের। বাড়বে তামাক, বিলাসী পণ্য ও নির্মাণ সামগ্রীর। বাজেট জনকল্যাণমুখী মন্তব্য সরকারি দলের নেতাদের। জাতিকে হতাশ করেছে বলছেন জামায়াত নেতারা। লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে মনে করে সিপিডি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল। 72 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে হবে রোগীদের। এবং মিরপুরে বাংলাদেশের মহাকাব্যিক ইতিহাস। 6 বারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুড়িয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ জয় টাইগারদের। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার রেকর্ড বাজেট জাতীয় সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের 55তম বাজেট প্রস্তাবনায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা, যা পূরণে সরকারকে নির্ভর করতে হবে দেশি বিদেশি ঋণের উপর। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জনপ্রত্যাশা পূরণে সীমিত সম্পদ দিয়ে সংকট উত্তরণে বিশাল এ বাজেট। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের নির্বাচনী ইশতেহারের উপর, যেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। বাজেট বরাদ্দের 6 লাখ কোটি টাকার অধিক ব্যয় হবে সরকারের পরিচালন ব্যয় খাতে। এটি তারেক রহমান সরকারের প্রথম বাজেট। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হল তারেক রহমানের সরকারের প্রথম ও দেশের ইতিহাসের 55তম বাজেট। সংসদে 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার অর্থনীতির যে বিপর্যয় ঘটিয়েছে তা থেকে রাজনৈতিক সংস্কার ছাড়া উত্তরণ সম্ভব নয়। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। এবারের বাজেটে সবচেয়ে বেশি 6,05,000 কোটি টাকা ব্যয় হবে পরিচালন খাতে, যেখানে সরকারি বেতন, ঋণ ও ঋণের সুদ, ভর্তুকি ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হবে 5.5 লাখ কোটি টাকার বেশি। অন্যদিকে উন্নয়ন ব্যয় বাবদ খরচ হবে 3 লাখ কোটি টাকার বেশি। বাজেটে অনুদান সহ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায় করতে হবে 6 লাখ কোটি টাকার বেশি। এনবিআর বহির্ভূত খাত থেকে আয় ধরা হয়েছে 25,000 কোটি টাকা। রাজস্ব আয় বাড়াতে প্রথমবারের মতো চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট। বাজেটে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা, যেখানে সরকারের বৈদেশিক ঋণ নির্ভরতা প্রায় 1,16,000 কোটি টাকা। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। ফলে চাপে পড়তে পারে দেশের অর্থনীতি ও বিনিয়োগ। বাজেটে বরাদ্দের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ইশতেহার। খাতভিত্তিক বরাদ্দের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। চলতি অর্থবছরের চেয়ে 28,000 কোটি টাকা বাড়িয়ে এ খাতে বরাদ্দ প্রায় 1.5 লাখ কোটি টাকা। বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ড সহ নতুন করে যুক্ত হচ্ছে 8 ধরনের কর্মসূচি। বরাদ্দ বেড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। জিডিপির 2% 1,36,000 কোটি টাকা শিক্ষা খাতে ও 69,000 কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। বাজেটে ব্যক্তি কর সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মহিলা ও 65 বছরের ঊর্ধ্বে 4,25,000 টাকা, গেজেটেড মুক্তিযোদ্ধা ও জোলাই যোদ্ধারা 5,25,000 টাকা পর্যন্ত কর সুবিধা পাবেন, যা পর্যায়ক্রমে পরবর্তী অর্থবছরে বাড়বে। নতুন সরকারের প্রথম বাজেট। একদিকে ভঙ্গুর অর্থনীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা। বাজেটের জনপ্রত্যাশা পূরণে কতটা সফল হবে তারেক রহমানের সরকার? অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, ব্যয় ও অপচয় কমিয়ে আয় বাড়ানোই হবে এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
অর্থনৈতিক নানা টানাপোড়েনের মাঝে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে আদায় করতে হবে 6,04,000 কোটি টাকার রাজস্ব। কর জিডিপির অনুপাত 10% পার করতে চায় সরকার। সাজ্জাদ জাহানের রিপোর্ট। প্রস্তাবিত রাজস্ব আয় 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 10.2%। বাজেট অধিবেশনে দেশের আর্থিক খাতের চিত্র তুলে ধরে জিডিপির অনুপাত 10.2% উন্নীত করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই লক্ষ্যমাত্রা অর্জনে 6,04,000 কোটি টাকা আদায় করতে হবে এনবিআরকে, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,05,000 বেশি। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এনবিআর এর কাঁধে পড়া রাজস্বের খাতভিত্তিক বিভাজনে দেখা যায় সাধারণ মানুষকে চাপে ফেলে ভ্যাট থেকে পরোক্ষ কর আদায় করতে হবে 2,23,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা বেড়েছে আয়কর ও ভ্রমণ খাতেও। নতুন অর্থ বছরে এই খাত থেকে 37%, অর্থাৎ 2,23,480 কোটি টাকা আদায় করতে চায় এনবিআর। চলতি অর্থ বছরে যা ছিল 1,75,000 কোটি টাকা। আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। আমদানি ও রপ্তানি খাতে শুল্ক বাবদ এনবিআরকে আদায় করতে হবে 1,57,000 কোটি টাকা। অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মধ্যমেয়াদে কর জিডিপির অনুপাত 10% পার করে 2035 সালের মধ্যে তা 15% উন্নীত করার লক্ষ্য সরকারের। শুধু বাজেট প্রণয়ন নয়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত, সেখানে বাজেটের সুষম বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে সরকার জনগণকে স্বস্তি দিবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, সার, পোল্ট্রি খাদ্য, ওষুধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। কমার তালিকায় আরও রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, হার্টের রিং, কিডনি, ডায়ালাইসিস ফিল্টার, এসি, ফ্রিজ ও স্বর্ণ। দাম বাড়বে সিগারেট, তামাকজাত পণ্য, নির্মাণ সামগ্রী ও বিলাসী পণ্যের। বাজেটে পণ্যের দাম বাড়া কমা নিয়ে মুশফিকুর রহমানের রিপোর্ট। আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে প্রস্তাবিত বাজেটে বড় স্বস্তির খবর আসছে দেশীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের বাজারে। বাজেটে দাম কমানো হচ্ছে দেশে তৈরি ফ্রিজ, এসি, টিভি ও গৃহস্থালী সামগ্রীর। স্থানীয় শিল্পের বিকাশ আর নতুন বিনিয়োগ টানতে এই খাতে ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করার প্রস্তাব আসছে। এছাড়াও দাম কমবে জীবন রক্ষাকারী ঔষধ, হার্টের রিং, কিডনি ডায়ালাইসিসের ফিল্টার, চোখের লেন্স সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের। চাল, ডাল, শিশু খাদ্য, খেজুর, সার, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাদ্য সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর কমায় কমতে পারে জীবনযাত্রার ব্যয়ও। দাম কমার তালিকায় রয়েছে স্বর্ণ, মোবাইল ফোন, সৌরবিদ্যুৎ ও গ্রিন এনার্জি, ইলেকট্রনিক যানবাহন। এছাড়াও দাম কমতে পারে ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, প্রিন্টার সহ টেক পণ্যের। দেশি পণ্য কমানো দেশের মানুষের জন্য অনেক ভালো হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই সিন্ডিকেট থাকবে আর মুক্তবাজার অর্থনীতি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না সরকার যত বাজেটে দাম কমা বাড়াইলে তো বাড়ে, দ্রুত বাড়ে, আর যেটা কমাইলে দ্রুত কমে না। আর আমার মনে হয় না কমবে, কারণ বাজেটের সময় সবসময় বলে ওনারা কমে, কিন্তু নেক্সট টাইম দেখা যায় যে আরো বেড়ে যায়। তবে উল্টো চিত্র আমদানিকৃত ও বিলাসী পণ্যের বাজারে। দাম বাড়বে রড, নির্মাণ সামগ্রী, দেশে তৈরি মদ ও বিদেশি প্রসাধনীর। দাম বাড়ার তালিকায় আরও আছে সিগারেট, তামাকজাত পণ্য, আমদানিকৃত হিমায়িত মাছ, কাজু বাদাম, বাইসাইকেল, বিলাসবহুল গাড়ি ও বিলাসী পণ্যের। প্রতি প্যাকেট 10 থেকে 12 টাকা যদি বাড়ায়, তেমন কোনো প্রভাব পড়বে না। যারা সিগারেট খায় হয়তো প্রথম কয়েকদিন খেতে চায় না, তারপরে ঠিকই আবার আগের মতো খেতে থাকে। এখন বাজেট হয়েছে আজকে, কালকে থেকে পুরো সিগারেটের দাম অনেক বাড়বে।
বাজেটের আকার কিংবা পরিসংখ্যান সাধারণ মানুষ খুব একটা না বুঝলেও এর প্রভাব কিন্তু সরাসরি তাদের উপরে সেই পড়ে। তারেক রহমান সরকারের কাছে জনসাধারণের প্রত্যাশা অনেক বেশি। এমতো অবস্থায় ঘোষিত বাজেট সর্বসাধারণের জীবনযাত্রার মান পরিবর্তনে কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো, যোগাযোগ সহ 10টি খাতে এবারের বাজেটে বিশেষ অগ্রাধিকার দিয়েছে সরকার। এসব খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে 3,50,335 কোটি টাকা। এরপরই গুরুত্ব পেয়েছে কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সবার জন্য উন্নয়ন এবং সবার অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026-2027 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। দক্ষ মানব সম্পদ তৈরির জন্য শিক্ষা এবং স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে 2026-27 অর্থ বছরের বাজেট দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ সহ আরও 8টি বিশেষ খাত। সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক প্রায় 9,36,000 কোটি টাকার মধ্যে এবারের বাজেটে শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্য খাতে 2,06,015 কোটি টাকা, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ খাতে 1,48,673 কোটি, উন্নয়ন ও উৎপাদনের ধারা অব্যাহত রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ রাখা হয়েছে 17,345 কোটি টাকা। নিরবচ্ছিন্ন ও সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতে পরিবহন ও অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে 60,730 কোটি। স্থানীয় সরকার এবং গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে 41,352 কোটি টাকা। জনপ্রশাসনে প্রায় 1,41,000, প্রতিরক্ষা খাতে প্রায় 35,000 কোটি টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের সম্পদ সঞ্চালনে শিক্ষা ও মানব সম্পদ, স্বাস্থ্য, দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন, ক্রিয়েটিভ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের বাজেটের চমক স্টার্টআপ খাত। তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এখানে 400 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। সামুদ্রিক সম্পদ আহরণে গবেষণার জন্য 100 কোটি, স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় 2,000 কোটি, জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি ব্যবস্থাপনায় 100 কোটি এবং পরিচালন ঋণ হিসেবে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোর সবচেয়ে সংকটাপন্ন খাতগুলোর একটি ছিল শিক্ষা। তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আজ আমরা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরে এসেছি, সেখানে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা সৎ, যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আর্থিক সহায়তা 2,000 কোটি, নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা অর্জনে 100 কোটি এবং সৃজনশীল অর্থনীতির জন্য 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এসবের মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পাশাপাশি সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় থাকা বেসরকারি কর্মীদের জন্য অবসরের সময় জমাকৃত অর্থের গ্র্যাচুইটি এককালীন 30% রাখা হয়েছে। প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী কার্ড চালু ও রেমিটেন্সের উপর 2.5% নগদ প্রণোদনা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। বাজেটে 65 বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের ভাড়া সম্পূর্ণ ফ্রি এবং মেট্রো রেলে 25% ছাড় ঘোষণা করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। মাত্র 719 কোটি টাকা দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বাজেট 5 দশকে এখন ঠেকেছে 9,38,000 কোটি টাকায়।
বিশাল আকারের এই বাজেটে একদিকে যেমন রয়েছে ঘাটতি মেটানোর বড় চ্যালেঞ্জ, ঠিক তেমনি বিপ্লবোত্তর বাংলাদেশে মানুষের প্রত্যাশাও আকাশচুম্বী। তবে সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে এই বাজেট শেষ পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি আর সুবিধা বঞ্চিত মানুষের মুখে কতটা হাসি ফোটাবে সেটি এখন দেখার অপেক্ষা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাজেটকে গণমুখী ও বাস্তবায়নযোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক, দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। বিশাল ঋণ নির্ভর ও ঘাটতি বাজেট দিয়ে প্রথম বাজেটে জাতিকে বিএনপি সরকার হতাশ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানী জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে বাজেটকে গণবিরোধী ও লুটপাটের বাজেট আখ্যা দিয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। এতে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। এই বাজেট ধনী শ্রেণীর স্বার্থ সংরক্ষণের বাজেট, গরিব মানুষের উপর কর চাপিয়ে দেওয়ার বাজেট, এই বাজেট ঋণ নির্ভরশীল বাজেট। এই বাজেটকে কোনোভাবে সমর্থন করা যায় না। এই জন্য রাজপথের প্রতিবাদের মাধ্যমে আমরা মাননীয় অর্থমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি, সংসদে আপনি পাশ করবেন, বিরোধী দলকে পর্যাপ্ত আলোচনার সুযোগ দেন, জামায়াত ইসলামের বাজার বিবেচনায় আনুন এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করুন। এবারের বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব নয়। রাতে সংসদ ভবনের জেনারেল এমএজি ওসমানী গেটের সামনে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আমাদের মনে হয়েছে উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত, কারণ আপনি দেখবেন যে এই বাজেটের 9,38,000 কোটি টাকা তারা ব্যয় করবে এবং এই আয়টা তারা বলতেছে যে 6,95,000 কোটি টাকা তারা রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এবং যেটা আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা সরকারের পক্ষে, এই প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না। আর্থিক ও জ্বালানি খাতের এই দুরবস্থায় বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে অনেক ক্ষেত্রে বিএনপি নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটেছে। যেহেতু এই সরকারের এটি প্রথম বাজেট, সংস্কারের জন্য এটি একটা উত্তম সময়। প্রথম দিকেই সংস্কারগুলো করতে হয়, যেহেতু এগুলো কঠিন এবং সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সময়ও লাগে। এটা স্বল্প মেয়াদী কোনো পদক্ষেপ না, এটা মধ্যম এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ চলমান। সেই জন্য এই বছরেই যে সমস্ত সংস্কারের কর্মসূচি কিংবা কমিটমেন্ট এই বাজেটে দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনী ইশতেহারে দেওয়া হয়েছে, সেগুলি করতে হবে। প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। একে বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করা যায় জানিয়ে তিনি বলেন, বাজেটে ব্যয় বাড়ার কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। রাজধানীতে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি। বাংলাদেশ একক ডিজিটাল প্ল্যাটফর্ম, 48 ঘন্টায় কোম্পানি নিবন্ধন, 7 দিনে লাইসেন্স প্রদানের প্রতিশ্রুতি, এগুলি সত্যি অভূতপূর্ব। এই বছরের নতুন সরকার ব্যবসা বান্ধব যে বাজেট দিয়েছে, প্রায় 50% উপরে ঢাকা চেম্বারের প্রদত্ত ইজ অফ ডুইং বিজনেস ডিরেগুলেশনের সবকিছু আমলে নেওয়াতে আমরা ভীষণভাবে এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানী মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। মহাপরিচালক বলেন, সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে পারবে আদ্দিন কর্তৃপক্ষ। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনে নতুন ভর্তি নিচ্ছে না তারা, তবে সব রোগী অন্য হাসপাতালে স্থানান্তরে সময় লাগবে। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। গত 27 মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মারা যায় 6 নবজাতক। 1 থেকে 3 দিন বয়সী শিশুদের এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ঘটনার পরপরই তদন্তে নামে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির প্রমাণ পায় অধিদপ্তর, যার প্রেক্ষিতে বাতিল করা হয় হাসপাতালের লাইসেন্স। একই সাথে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে হস্তান্তরের জন্য দেওয়া হয়েছে 72 ঘন্টার আলটিমেটাম। কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারি নির্দেশনা মেনে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে, তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা। সিলগালা করার কিছু নাই, কার্যক্রম বন্ধ হয়ে যাবে, এটা সিলগালা করার বিষয় না। অধিদপ্তর থেকে যে প্রতিনিধি দল এসেছে তাদেরকে আমরা এই ব্যাপারগুলো আমরা শেয়ার করেছি যে আমরা আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা আউটডোরে নতুন পেশেন্ট ভর্তি করব না, কিন্তু আমাদের যে আর্জেন্ট যেই রোগীগুলো ক্রিটিক্যাল আছে তাদের ব্যাপারে আমরা কি করব। ওনারা বলেছেন যে আপনাদের দিক থেকে আপনারা যত দ্রুত সম্ভব তাদেরকে ট্রান্সফার করবেন, তাদের ক্রিটিক্যাল সিচুয়েশনটা বুঝে সেভাবে আপনারা, তবে রোগীর যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা আপনারা সর্বোচ্চ নজর রাখবেন। আমরা গভর্নমেন্টের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট যেভাবে বলেছে আমরা সেভাবেই চেষ্টা করব। অন্যদিকে হাসপাতাল বন্ধের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন সেবা নিতে আসা রোগীদের স্বজনরা। তাদের দাবি, কম খরচে ভালো সেবা দেওয়ার কারণেই ষড়যন্ত্রের শিকার হয়েছে হাসপাতালটি। স্বাভাবিকের ভিতরে আসছি, নতুন কোন হসপিটালে গেলে বলবো এই পরীক্ষা করেন ওই পরীক্ষা করেন, করতে করতে আবার আমার মাথা নষ্ট করবো। আবার কি বলবো, যদি বাচ্চার আবার ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়, এই দায়ভার কি সরকার দিব? 6 জন শিশু মারা গেছে একটা দুর্ঘটনায়। এখন যদি এই অজুহাতে যদি আরো 10টা 20টা শিশু কোনো ক্ষতিগ্রস্ত হয়, এর দায়ভার কারা নেবে? শিশু হসপিটালে কথা বলছি, যদি বলছে যেখানে আছে ওখানে থাকুক, ওরা যদি লাড়াচাড়া করা হয় যে কোনো টাইমে মারা যাবে। কোন হাসপাতালে আমি আইসিইউ পাবো? সরকার তো সেই ব্যবস্থা যদি আমাদেরকে করিয়ে নেয় তাহলে আমরা চলে যাব। হাসপাতালে নবজাতক মৃত্যুর মতো ঘটনায় যেমন কঠোর শাস্তি জরুরি, তেমনি সাধারণ মানুষের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয় সেদিকেও নজর রাখার দাবি ভুক্তভোগীদের। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। কমিউনিটি ক্লিনিক বাতিল করে সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করতে যাচ্ছে সরকার, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রত্যেক জেলায় অ্যাম্বুলেন্স সেন্টার চালু করা হবে। জরুরি প্রয়োজনে কল করলেই বিনা টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাবে সাধারণ মানুষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সারা দেশে 14,000-এর বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখান থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কিছু ওষুধ পাচ্ছেন সাধারণ মানুষ। প্রান্তিক পর্যায়ের মানুষের চিকিৎসা সেবায় কমিউনিটি ক্লিনিককে যথেষ্ট মনে করছে না সরকার, তাই এগুলো বাতিল করে প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট চালু করা হচ্ছে, যেখানে থাকবে মিনি হাসপাতালের সুবিধা। কমিউনিটি ক্লিনিক তো আলাদাভাবে কিছু থাকবে না, সব কিছু চলে আসবে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে। প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট, একটা ইউনিটের অর্থ হলো একটা ইউনিয়নে একটা স্বাস্থ্য কেন্দ্র, যেখান থেকে প্রাইমারি হেলথ কেয়ার যেগুলো ট্রিটমেন্ট সেগুলো দেওয়া হবে। নর্মাল প্রেগনেন্সি, নর্মাল ডেলিভারিগুলো সবগুলোই হবে ওয়ার্ড এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে একজন ফুল টাইম ল্যাব টেকনিশিয়ান থাকবে, খুব বেসিক যে টেস্টগুলো সেগুলো করা হবে। শুধু স্বাস্থ্য সেবা নয়, সারা দেশে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবাও দিতে যাচ্ছে সরকার। এজন্য প্রতিটি জেলায়
তৈরি করা হবে অ্যাম্বুলেন্স সেন্টার। আমাদের লক্ষ্য আমরা প্রত্যেকটা জেলাতে একটা করে কল সেন্টার করবে। তো কারো যদি কোথাও স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে বা রোড অ্যাক্সিডেন্ট হয়, তখন ওই নাম্বারে ফোন করলে কল সেন্টার থেকে যে অপারেটর উনি কথা বলেই বুঝবেন যে কোন লোকেশনে এই ঘটনাটা ঘটেছে, যে অ্যাম্বুলেন্স দরকার এবং সেই অ্যাম্বুলেন্সে যে ধরনের এক্সপার্ট প্যারামেডিক্স দরকার তাদেরকে ওইখানে পাঠাবে। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে প্রথমে 5 জেলায় এসব সুবিধা চালু হবে। 3 বছরের মধ্যে করা হবে সারা দেশে। এজন্য খরচ হবে 22,000 কোটি টাকা। পাইলট প্রকল্প শুরু হবে আগামী 2 সপ্তাহের মধ্যেই। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। স্বাস্থ্য ব্যবস্থা। 6বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস করল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত 3 ম্যাচ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অজিদের 5 উইকেটে হারিয়ে ইতিহাস করার পাশাপাশি 2-0-তে সিরিজ জিতে নেয় টাইগাররা। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 192 রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে 5 উইকেটে 195 রান তুলে 36 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফিল সিমন্সের শিষ্যরা। ম্যাচ সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরাগার মানের রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বোলারদের দৃঢ়তা আর ব্যাটারদের ধৈর্য পরীক্ষায় 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল মিরাজ, মুশফিক, শান্তরা। এতে 36 বছরের চেষ্টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা। লক্ষ্য ছোটেও কিন্তু ঝড়ে ভেঙে পড়ার স্বভাব বরাবরই বাংলাদেশের। এ ম্যাচেও কোনো ব্যতিক্রম হলো না। রানের খাতা খোলার আগেই সাজ করে তানজিদ হাসান তামিম। নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার দ্বিতীয় উইকেটে ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকেন লক্ষ্যে অবিচল। 93 বলে 86 রানের জুটিতে জয়ের ভিত্তি তারাই গড়ে দেন। 42 রানে থাকা সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন ম্যাট রেনশো। কিছুক্ষণ পর তার সঙ্গী হন শান্ত। বিদায়ের আগে বাংলাদেশের একাদশ ব্যাটার হিসাবে ওয়ানডেতে 2000 রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেন তিনি। মিরপুরে বরাবরের মতোই ব্যর্থ লিটন। আগের ম্যাচের সেরা মোসাদ্দেক 15 রানে ফিরে গেলে 144 রানে 5 উইকেট হারিয়ে আচমকা বিপদে পড়ে বাংলাদেশ। তবে ভয়কে জয় করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। হৃদয় 40 ও মিরাজ 22 রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। তাদের চওড়া ব্যাটেই অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জেতে টাইগাররা। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের স্কোরে 15 রান যোগের আগেই 3 উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড করে অস্ট্রেলিয়া। ওয়ানডে ইতিহাসে 1024 ম্যাচ খেলে এবারই প্রথম এমন নজির গড়ল অজিরা। রান সংগ্রহের আগেই যারা 3 উইকেট হারিয়ে ফেলে বড় স্কোর করা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। জেবিয়ার বার্টলেট ও মানাস লাবুসানে কিছুটা প্রতিরোধ গড়লেও বাংলাদেশের বোলারদের সঙ্গে বৃষ্টিও বৈরিতা শুরু করে অস্ট্রেলিয়ার। তাতে 42 ওভারে 8 উইকেটে অজিরা 187 রান তোলার পর খেলার হতেই পারেনি। পরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 41 ওভারে 192 রানের টার্গেট পায় বাংলাদেশ। পরাগার মান, ATN বাংলা। যৌথ আয়োজক মেক্সিকোর সবুজ গালিচায় আজ মধ্যরাতে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। এবারের আসরে তাদের সহ আয়োজক হিসেবে আছে যুক্তরাষ্ট্র ও কানাডা। 2002 সালের পর এবারই একাধিক দেশে হবে ফুটবল মহাযজ্ঞ। গ্যালারি ভর্তি দর্শকের গর্জন আর বিশ্ব সেরাদের পায়ের জাদুতে টানা 39টি দিন মেতে থাকবে পুরো বিশ্ব। তবে মাঠের লড়াইয়ের আগে বিশ্বকাপ আসরের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। পরাগার মানের রিপোর্ট। বিশ্বকাপ আসে আবার বিশ্বকাপ শেষও হয়ে যায়। টিকে থাকে তার আবেদন, ফুটবলারদের অসাধারণ ক্রীড়াশৈলী আর ইতিহাসে লেখা থাকে বিজয়ীদের জয়গাথা। ইতিহাসে প্রথমবারের মতো এবারই 3টি দেশে হচ্ছে বিশ্বকাপ আসর। 39 দিনের এই টুর্নামেন্টে 48টি দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে 104টি ম্যাচে মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলো।
ফিফা র্যাঙ্কিং ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্স। এছাড়া ব্রাজিলও শিরোপার বড় দাবিদার। উদ্বোধনী দিনে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দুটি ফাইনাল সহ 3টি বিশ্বকাপ আয়োজন করার রেকর্ড গড়তে চলেছে মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। Lifting this unique and iconic trophy. ফুটবল বিশ্বকাপ শুধু গৌরব আর ট্রফির লড়াই নয়, এটি বিপুল অর্থ পুরস্কারের মঞ্চ। বোর্ড প্রাইজ মানি 871 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,500 কোটি টাকা। এত বেশি ম্যাচ এবং ভেন্যু থাকায় কেবল একটিমাত্র উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ফুটিয়ে তুলতে পারত না। তাই প্রতিটি আয়োজক দেশ আলাদাভাবে আয়োজন করবে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোয় 16.5 মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ঐতিহ্যবাহী নাচ ও আধুনিক শিল্পকলার অপূর্ব সমন্বয়। ঐতিহ্যবাহী মেক্সিকান পাপেল পিকাদো শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি। পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাব উপস্থাপন করা হবে খেলা শুরুর আগে উদ্বোধনী আয়োজনে। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, বিশ্বকাপ নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। আমরা এখন সরাসরি কথা বলছি তার সঙ্গে। শান্ত, বিশ্বকাপের উন্মাদনা নিয়ে দর্শকরা কি বলছেন? সীমা, ধন্যবাদ আপনাকে। ফুটবল প্রেমীদের যে 4 বছরের অপেক্ষার অবসান, সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ হতে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন টিএসসিতে আমার পেছনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ফুটবল বিশ্বকাপকে ঘিরে। প্রিয় দলকে সমর্থন করতে কিন্তু দর্শনার্থীরা এখানে কিন্তু এসেছেন। তারা কিন্তু আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানটি আছে এবং প্রথম যে খেলাটি, সেটি কিন্তু দেখার জন্য এখানে অপেক্ষায় এখন থেকে এসে পড়েছেন। দেখতে পাচ্ছেন ছোট বাচ্চা থেকে শুরু করে কিন্তু বড়রা নিজের দলের জার্সি পরে কিন্তু তারা এখানে চলে এসেছেন উদ্বোধনী যে আয়োজনটি, সেটা কিন্তু এবার দেখতে। তবে কিন্তু যে আয়োজনটি এবার বেশি আকর্ষণ গুছাবে সেটি হলো ব্রাজিল আর্জেন্টিনার খেলা শুরু হলে কিন্তু সবার মধ্যে একটি আনন্দ কাজ করে। সেই আনন্দটা কিন্তু আর 2-1 দিনের মধ্যেই কিন্তু সবার মধ্যে দেখা যাবে। তবে রাজধানীর অলিগলি থেকে শুরু করে পাড়া মহল্লা, অফিস আদালত, সব জায়গায় কিন্তু প্রিয় দলের যে পতাকাটি, সেটি দিয়ে কিন্তু রাঙিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। আমি এখন কথা বলতে চাই এখানে যে আয়োজকরা রয়েছে তাদের সাথে। আপনাদের এবার আয়োজনটা একটু জানতে চাচ্ছি। ফুটবল একটি আবেগের খেলা। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বকাপকে আরও এগিয়ে নিয়ে যায়, বিশ্বকাপ আনন্দকে আরও বেশি প্রাণবন্ত করতে এবং শিক্ষার্থীদের মধ্যে বিশ্বকাপটাকে আরও বেশি ছড়িয়ে দিতে, তাদের মধ্যে উত্তেজনা আরও বেশি ছড়িয়ে দিতে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে 5টি স্পটে আমরা বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছি। টিএসসিতে শহীদুল্লাহ হল, জগন্নাথ হল এবং মহসিন হল মাঠ এবং কি হলপাড়া সহ আমরা 5টি স্পটে আমরা খেলার আয়োজন করেছি। আমরা মনে করি যে খেলার মাধ্যমে। শান্ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামিল হাসান শান্ত। ঠিক যেন 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রতিচ্ছবি। 16 বছর আগে উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা। এবার একই ম্যাচ দিয়ে শুরু ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় মেক্সিকো সিটিতে হবে এই লড়াই। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। ঠিক 16 বছর আগে 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে মেক্সিকোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ একই থাকলেও এবার ভূমিকা পাল্টে গেছে। সেই স্মৃতি বুকে নিয়ে সহ আয়োজক মেক্সিকোর স্বপ্ন ধুলোয় মেশাতে মরিয়া বাফানারা। প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও দমে যায়নি দক্ষিণ আফ্রিকা। ভিসা জটিলতার কারণে উত্তর আমেরিকায় পৌঁছতে দেরি হয় দলটির। তবে সাম্প্রতিক ফর্ম বেশ আশাব্যঞ্জক। সবশেষ খেলা 8 ম্যাচের 6টিতে জয় আর 2টিতে ড্র। অতীতেও বড় বড় অঘটন ঘটিয়েছে দক্ষিণ আফ্রিকা, তাই এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আক্রমণাত্মক ফুটবল আর আত্মবিশ্বাসকে পুঁজি করে বিশ্বমঞ্চে নিজেদের জানান দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক হওয়ার পাশাপাশি ফিফা র্যাঙ্কিং, সাম্প্রতিক ফর্ম, দলীয় শক্তি সব দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে মেক্সিকো। ঘরের মাঠের সুবিধা তো আছেই, আক্রমণভাগে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রাউল হিমেনেজ এবং বিস্ময়কর প্রতিভা গিলবার্তো মোরা। গোলপোস্টে থাকবেন টানা ষষ্ঠ
বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার পথে থাকা অভিজ্ঞ ওচা। তার দারুণ পারফরমেন্সের পরও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় মেক্সিকো। ঘরের মাঠে লাখো দর্শকের প্রত্যাশার ভার দলটির কাঁধে। দুদলের 4 বারের মোকাবেলায় মেক্সিকো জিতেছে 2 বার, আর একটিতে জয় দক্ষিণ আফ্রিকার, অন্যটি হয়েছে ড্র। তবে দুদলের পারফরমেন্স এবং শক্তি সামর্থ্য হিসেব করলে এবার ভবিষ্যৎবাণী করা বেশ কঠিনই হবে। রায়হান রাসেল, এটিএন বাংলা। এদিকে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে 10 টাকা মূল্যের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে 50 টাকা মূল্যমানের স্মারক খাম ও 5 টাকা মূল্যের ডেটা কার্ড ও সিল অবমুক্ত করেন তিনি। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক SM হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড মোজো আবারও ভোক্তাদের জন্য নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন মোজো বিরাট কারবার। এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, স্মার্ট টিভি, আইফোন সহ লক্ষাধিক আকর্ষণীয় পুরস্কার। মোজো বা ক্লেমন 1 কিংবা 2 লিটারের বোতল কিনে বোতলের লেভেলে থাকা QR কোড স্ক্যান করলে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ভোক্তারা। সেখানে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড সাবমিট করলে মিলবে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ। একই সাথে নিশ্চিত উপহার হিসেবে হবে প্রতিটি 1 লিটার মোজো ক্লেমনের সঙ্গে থাকবে ক্রাঞ্চো চিপস এবং 2 লিটারের সঙ্গে থাকছে চিজ পাফস। আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের CEO সৈয়দ জহুরুল আলম জানিয়েছেন, সবসময় তরুণদের ট্রেন্ডি লাইফস্টাইল ও পরিবর্তনশীল চাহিদাকে গুরুত্ব দিয়ে আসছে মোজো। এবারে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালীর ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছুড়ে মার্কিন সেনারা। এরপরই নিখোঁজ হন 3 ভারতীয় নাবিক। পরে ভারতীয় নৌমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বরাত দিয়ে এনডিটিভি জানায়, এ হামলায় নিখোঁজ 3 নাবিকই নিহত হয়েছেন। বুধবার রাতে সত্যবেল্লো নামের ওই তেলবাহী ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে আগুন ধরে যায় সেখানে। পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে 28 জন ক্রু ছিলেন, যার মধ্যে 24 জনই ভারতীয়। ওমানের রাজধানী মাস্কাওতে ভারতীয় দূতাবাস এক্সে দেয়া এক পোস্টে বলেছে, 24 ভারতীয় নাগরিকের মধ্যে 21 জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবারে খেলার খবর। দীর্ঘ 20 বছর পর ফুটবল বিশ্বকাপ খেলতে নামছে 2 বারের রানার্স আপ চেক প্রজাতন্ত্র। বিশ্ব আসরের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালহারার এ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার সকাল 8টায়। র্যাঙ্কিংয়ে 25তম স্থানে থাকা কোরিয়া দলে আছেন সন হিউংমিনের মতো তারকা ফুটবলার। অন্যদিকে 2 বারের ফাইনালিস্টদের দলে খেলবেন প্যাট্রিক শেক ও টমাস চোরির মতো শক্তিশালী স্ট্রাইকার। আগের 3 দেখায় 2 দলের জয় সমান 1টি করে। অন্য ম্যাচটি ড্র হয়েছিল। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মতো সমশক্তি দলগুলোর গ্রুপে টিকে থাকতে এ ম্যাচে জয় পেতে মরিয়া 2 দলই। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট পেশ। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি। দাম কমবে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের। মূল্য কমছে শিশু খাদ্য, সার, পোল্ট্রি, ওষুধ ও কম্পিউটারের। বাড়বে তামাক, বিলাসী পণ্য ও নির্মাণ সামগ্রীর। বাজেট জনকল্যাণমুখী মন্তব্য সরকারি দলের নেতাদের। জাতিকে হতাশ করেছে বলছেন জামায়াত নেতারা। লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে মনে করে সিপিডি।
6 নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, 72 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে হবে রোগীদের। এবং মিরপুরে বাংলাদেশের মহাকাব্যিক ইতিহাস, 6 বারে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে গুড়িয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ জয় টাইগারদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।